আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। যারা বাইরে আছেন তাদের অনুরোধ করছি আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। যারা আসবার আসবে, না আসার না আসবে, আমরা তো শুনি। হ্যাঁ, যারা না আসার না আসবে, আমরা তো শুনি। নমস্কার, শুভ সন্ধ্যা। সমাগত সুধী দর্শকবৃন্দ, প্রথমেই সকলকে জানাই আমাদের আজকে যে পুরোনো দিনের গানের অনুরোধের আসর, আপনাদের সকলকে জানাই স্বাগত। সেই সঙ্গে শুভ নববর্ষের শুভেচ্ছা, হার্দিক প্রীতি এবং অভিনন্দন। আমরা অনুষ্ঠান শুরু করবো আপনাদের ধন্যবাদ জানান, স্বাগত জানালাম, সুস্বাগত জানালাম, কিন্তু সেই প্রবাদ বাক্যটা দিয়ে শুরু করতে হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে আমরা সময় থেকে 45 মিনিট পিছিয়ে গেছি। যদিও মাঝে ট্রাফিক জ্যাম নেই, কিন্তু নদীর জল আর সময় ঠেলে থাকে না, এগিয়ে যায়। তাকে পিছিয়ে আনার রাস্তা আমাদের জানা নেই। তবুও আমরা চেষ্টা করছি, যারা আজকে এখানে গান শুনবেন, গান শুনতে এসেছেন, সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বাংলা অনুরোধের আসরে গান শুরু করছি। আমি দর্শক বন্ধুদের অনুরোধ করবো, যখন আপনারা ভেতরে থাকবেন দয়া করে আপনাদের আসন গ্রহণ করবেন। যদি কিছু কথাবার্তা থাকে দয়া করে অডিটোরিয়ামের বাইরে গিয়ে বলুন, আমাদের অনুষ্ঠানটা চালাতে দিন। আমরা ইতিমধ্যে দেরি করে ফেলেছি। এই অনুরোধের আসলে শুরু করার মুখে আপনাদের একটা সুসংবাদ অন্তত দিই। সেটি হচ্ছে, আমাদের রামমোহন লাইব্রেরি ওয়েবসাইটে ইতিমধ্যে আমরা আমাদের বইয়ের লিস্ট যেটা আছে সেগুলো আমরা দিয়েছি। পাশাপাশি আমরা যারা এই পুরোনো দিনের রেকর্ড নিয়ে কাজ করছি, আপনাদের গান শোনাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু চেষ্টাতে বিফলতা এখন পর্যন্ত বেশি। আমি
আগের পর্বে বিদ্যাসাগরের কথা বলি, চেষ্টা করি যে দেখা যাক আপনারা তো আছেন শুনবে। এবং আজকে আমরা আগের দিনেই বলেছিলাম যে আমরা আমাদের যে গানের রেকর্ড রয়েছে সেগুলো আমরা লিপিবদ্ধ করছি এবং আজকে আপনাদের সেই সুসংবাদটা দিই। আমরা ইতিমধ্যে এটা ওয়েবসাইটে 1000 গানের লিস্ট আপলোড করে দিয়েছি এবং আগামী দিনে যখন আমরা আরো অনুরোধের আসর করবো, জানি না করতে পারবো কিনা, কারণ মানুষ যদি না আসে তাহলে আমরা তাদের নিয়ে করবো, কারণ এই একটা পরিশ্রম করতে অনেক সময় লাগে, অনেক তথ্যের ব্যাপার। তো যাই হোক, আপনারা 1000 গান থেকে আমাদের বিষয় ভিত্তিক যে আমরা অনুষ্ঠান করবো তাতে আপনারা যে গান আমাদের পাঠাবেন অনুরোধের ক্ষেত্রে আমরা আপনাদের শোনাতে পারবো, সেটা নিশ্চিত, কারণ আমাদের লিস্ট থেকেই আপনারা পাঠাচ্ছেন। আর একটি অনুরোধ, যদি পাঠান দয়া করে 2টির বেশি গান আপনারা অনুরোধ করবেন না। তাহলে আমরা যে কজন আছেন আমি মনে করি আপনার সমব্যথী সমসাথী সব আমরা আপনাদের নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমেই বলা হয়ে থাকে মানুষ শব্দ করতে শিখেছিল সুর করে। শ্রদ্ধেয় বরেণ্য শিল্পী প্রস্তাব বড়াই গেলাম আমি বলেছিলেন সুর মে খুদা হ্যায়, অর্থাৎ সুরের মধ্যে ঈশ্বর। সুর কোথায়? সুর গানে। সেই গান কোথায়? সেই গান হচ্ছে ঈশ্বরের বন্দনায়। গান এই দেশাত্মবোধকে, মাতৃকার বন্দনা, মানুষের মধ্যে দেশাত্মবোধকে জাগ্রত করতে গানের অসামান্য ভূমিকা এবং সেই সঙ্গে বিদ্রোহকে উদ্বুদ্ধ করতে গানের ভূমিকা। এছাড়া মানুষের হৃদয়ে পৌঁছতে গানের ভূমিকা, প্রেম নিবেদন করতে গানের ভূমিকা এবং হৃদয়ের ব্যথা দূর করতে গানের ভূমিকা, আর ছোট্ট শিশুকে ঘুম পাড়াতে মায়ের গানের ভূমিকা। সুতরাং গানের ভূমিকা নিয়ে সবশেষে যার কথা বলে আমরা অনুষ্ঠানটি শুরু করছি, আমরা যা স্নেহ ছাড়ায় আবরিত। রবীন্দ্রনাথ বলেছেন তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন দেখি গানের সুরে। সেই সুরের ছন্দ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে যে অনুষ্ঠানে গানগুলো শোনাবো সেই সময়টা হচ্ছে বাংলা গানের স্বর্ণযুগের সময়। এই স্বর্ণযুগের সময়টা আমরা খুব শুনেছি, খুব ব্যবহৃত শব্দ, অর্থাৎ বাংলা গানের রেনেসাঁসের সময়। সেটি হচ্ছে গত শতাব্দীর 3 দশক থেকে 8 দশকের শেষ পর্যন্ত, 1930 থেকে 1980 শেষ পর্যন্ত হচ্ছে গানের স্বর্ণযুগের সময়। তারপরে 9 দশকে এসছে জীবনমুখী গানের প্রভাব। তবে এই যে আমাদের 1930 থেকে 1980 শেষ পর্যন্ত যে স্বর্ণযুগের সময়, সেই সময়টার মধ্যে আধুনিক গান বলে একটা কথা উঠেছিল। সেই গানটি কখন থেকে শুরু হয়েছিল? 1934 সালে জ্যোতিকা রায়ের 2টি গানের মধ্যে দিয়ে সেই আধুনিক গানের সূচনাটি হয়েছিল। তার প্রথম গানটি হচ্ছে সাজের তারকা আমি, দ্বিতীয় গানটি হচ্ছে আমি ভোরের জ্যোতিকা। এই 2টি গান। কিন্তু এই যে আমরা বললাম আধুনিক গান, এই কথাটা কোথা থেকে এলো? এই কথাটা এসছে বেতার জগতের তৎকালীন যে প্রকাশনাটা ছিল বেতার জগৎ, সেটাই প্রথম বর্ষের ষোড়শ সংখ্যাতে আমরা দেখতে পেয়েছি 27শে এপ্রিল 1930 সালের 27শে এপ্রিল সেখানে হৃদয় রঞ্জন রায় বলে একজন আধুনিক গান গাইবেন, মানে যে কথা বলেন তার আগে, এবং তার 3 নম্বরে 30শে এপ্রিল পঙ্কজ মল্লিক আধুনিক গান পরিবেশন করবেন। সুতরাং এই আধুনিক গানের অভিজ্ঞতা আমরা বেতার জগৎ থেকে পেয়েছি। তাহলে আর দেরি নয়, আমরা শুরু করছি আজকে আমাদের প্রথম গান আমি ভোরের জ্যোতিকা। শিল্পী জ্যোতিকা রায় এবং আমি জ্যোতিকা সাজের তারকা। আমরা আগে যে গানটি শুরু করবো সাজের তারকা আমি, এই গানটি দিয়ে আমরা শুরু করবো। আর শিল্পী জ্যোতিকা রায়ের জন্ম ছিল এপ্রিল 1920, চলে যাওয়া 6 ফেব্রুয়ারি 2014। শুনতে থাকুন প্রথম গান সাজের তারকা আমি। রেকর্ডে সাউন্ড হবে, এটাই যে আমরা পুরোনো দিনের গান শোনাচ্ছি তার প্রমাণ। সাজের তারকা আমি
গানটি পুরনোপ্রায়ের কথায় এবং কমল দাশগুপ্তের সুরে তৈরি হয়েছিল। এই গানটি প্রায় 60,000 রেকর্ডে বিক্রি হয়েছিল তখনকার দিনে। এরপরে আমি যার গানটি শোনাতে যাচ্ছি K.L. সাইগল। K.L. সাইগল, যার জন্মটি ছিল 11 এপ্রিল 1904, প্রয়াণ 18 জানুয়ারি 1947। প্রণবরায়ের কথায় ও সুবোধ দাশগুপ্তের সুরে এই গানটি নায়িকা ঘুমালে প্রিয়। 1940 সালে এই গানটি রেকর্ড হয় এবং এই গানটি প্রথমে জগন্ময় মিত্রকে দিয়ে গাওয়ানোর কথা ছিল, কিন্তু সেই সময় কোনো কাজে সাইগল সাহেব যখন সুবোধ দাশগুপ্তের কাছে আসেন তখন উনি এই গানটা শুনে গানটি গাইবার ইচ্ছা প্রকাশ করেন এবং তার ফলে ওরা তখন সাইগল সাহেবকে দিয়ে এই গানটি গাওয়ায় এবং সেই সময় সাইগল সাহেব খ্যাতির শীর্ষে নায়ক গায়ক হিসাবে সেই সময় তার যে পারিশ্রমিক ছিল একটি সিনেমার জন্য সেটা হচ্ছে 40,000 টাকা। তো এই গানটি তো তিনি গাইলেন এবং সাইগল সাহেব অনেকগুলো রবীন্দ্রনাথের গানও গেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত। সেই গানগুলো আপনাদের একটু শুনেই দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য তিনি ছিলেন। তার প্রথম গান ছিল আজ খেলা দামার খেলা, 2 হচ্ছে এদিন আদি কোন হইব, 3 আমার রাখো ভালো শারদ প্রাতে, আমি তোমার যত শুনিয়েছিলেন গান তোমার বিনায় গান ছিল। পরবর্তীতে কিশোর কুমার এই গানগুলো আবার গেয়েছিলেন, বলা যায় রিমেক করেছিলেন। সেই সঙ্গে এটাও বলতে পারি যে সাইগল সাহেব মাত্র 40 বছর বেঁচে ছিলেন। তিনি কোনো কারোর কাছে গান শেখেননি, কিন্তু জন্মগতভাবে তার এই গুণটি ছিল এবং যতই অনেক অর্থ এবং তার সঙ্গে সঙ্গে সুরের তিনি ভক্ত ছিলেন, কিন্তু পরবর্তীকালে সুরাসক্ত হয়ে যান এবং যার ফলে খুব অল্প বয়সে তার প্রয়াণ ঘটে। শুনুন নায়িকা ঘুমালে প্রিয়, শিল্পী K.L. সাইগল।
আমরা ফিরে যাবো। দয়া করে হলের মধ্যে একটু কথাটা বন্ধ করুন, দয়া করে, কারণ আমরা এমনি পিছিয়ে গেছি, একটু যদি আমাদের সহায়তা করে। আমরা যে তৃতীয় গানটিতে আসছি, এই গানটি আপনাদের শোনানোর আগে আপনাদের সকলকে নিয়ে একটু বেলুন মঠ পরিদর্শন করে আসি। সেই বেলুন মঠে একদিন সকালবেলায় এক মহারাজ পদচারণা করছে। তো বেলুনের যে শান্ত একটা স্নিগ্ধ প্রভাত, সেই প্রভাতে উনি যেমন পদচারণা করছেন, হঠাৎ ওনার কানে কেউ একজন সুমধুর কণ্ঠে গান করছে। তা উনি সেই গানটি শুনে যখন এগিয়ে গেলেন, দেখলেন ঠাকুরের মন্দিরের সামনে স্বয়ং লতা মঙ্গেশকর মাথা নিচু করে একটি গান করছেন। তো রামকৃষ্ণ মিশন, ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং বাংলা ও লতা মঙ্গেশকর এটি একই সূত্রে বাঁধছেন। এবং যখনই কলকাতায় লতা মঙ্গেশকর আসতেন, উনি বেলুন মঠে যেতেন। তাকে যখন মহারাজের সঙ্গে দেখা করতেন, তখন চেয়ার দেওয়া হলে বসার জন্য অনুরোধ করলে উনি বসতেন না, উনি কিন্তু মহারাজের পায়ের কাছে মাটিতেই বসতেন। এরপরে কোনো একটি সময় তিনি বলেছিলেন একটা অনুষ্ঠানে, রামকৃষ্ণ মিশনে, যে রামকৃষ্ণ মিশন, ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং বাংলা আমার হৃদয়। সেই লতা মঙ্গেশকর কলকাতায় বা বাংলায় তার আগমন ঘটেছিল 1953 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে রবীন্দ্রনাথের গানের সিঁড়ি বেয়ে। গান দুটি আপনারা জানেন। প্রথম গানটি হলো তোমার হলো শুরু, আমার হলো সাদা। এইগুলো দিয়ে তার শুরু। কিন্তু তিনি যে সেই সময় একটা গান গেয়েছিলেন, যে গানটা আজ আমাদের স্মৃতির সঙ্গে নিয়ে যায়, সেটি হলো সাত ভাই চম্পা। শুনুন।
ভাই চম্পা জাগরে সাত ভাই চম্পা রাজার কুমার কোথায় ফকিরা ঘোড়া তোমার সাত ভাই চম্পা রাজার কুমার কোথায় ফকিরা ঘোড়া তোমার আজ রাজার দেশে ঘরে চন্দ্র দেশে তাইনি সর্বনাশী রাক্ষসীরা বাবা সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম থাকে না ঘুমের ঘরে কি পারুল বর্ণামি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমার দেখে দেখে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা জাগরে আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব ঘরে খুদার জ্বালা পথে জন্মন জ্বালা রাজা কুমার আর আসে না ঘোড়া চড়ে সাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম থাকে না ঘুমের ঘরে কি পারুল বনামি তোমার আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় দেখে দেখে সারা দাও সারা গো সারা ও সাত ভাই চম্পা চতুর্থ গানে যাব সেই বিশেষ গান, সেই বিশেষ শিল্পী। একটু ছোটবেলায় চলে যাই, বেনারসে তার বাড়িতে জ্যোতিষী এসছে। জ্যোতিষী আপনাদের বাড়ির সবাই হাত দেখাচ্ছেন, তো সেই ছোট্ট ছেলেটিরও হাত দেখানো হলো। হাত দেখে জ্যোতিষী বললেন, আরে এই তো রাজা হবে, এক্ষুন নাম দেখাবে। তো বাড়ির লোকজন হেসে বললেন যে এমন একটা পোকা ছেলে, তার আমার নাম দেখাবে। সেই ছেলেটির মায়ের ডায়েরি লেখার অভ্যেস ছিল, সেখানে তিনি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন। সেই স্বপ্নটি হচ্ছে, একদিন রেকর্ডের দোকানে পঙ্কজ মল্লিক, শচীন দেববর্মন, KL সাইকেলের পাশে আমার হেমন্তের ছবিটা। বুঝতেই পারছেন কার কথা বলছি। তার আগমন ঘটেছিল 16 জুন 1920 আর প্রয়াণ ইন্দ্রপতন 26শে সেপ্টেম্বর 1989। এর সঙ্গে এটাও জানাই যে জ্যোতিষীর কথা এবং মায়ের স্বপ্নটা খুলে গেছিল 1937 সালের ডিসেম্বর মাসে। একমেকাত্মীয়ম দেবদত্ত কণ্ঠ নিয়ে আত্মপ্রকাশ করবেন অবিস্মরণীয় কলাকার হেমন্ত মুখোপাধ্যায়। এবার আসে একটু কথায়, কারণ হেমন্ত মুখোপাধ্যায়কে এত স্বল্প কথায় বলা যায় না। 1935 সালে মাত্র 14 বছর বয়সে উনি রেডিওতে গান গিয়েছিলেন এবং ওর কবি বন্ধু সুভাষ মুখোপাধ্যায় উত্তরে। তো এই গানটি যখন উনি রেডিওতে গান, তার যে অডিশন, সেই অডিশনটি উনি যার মাধ্যমে করে দিয়েছিলেন তিনি হচ্ছেন পাড়ার কালো দাদা, ভালো তবলা বাজাতে। পরবর্তীকালে তিনি হচ্ছেন আমাদের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা অসীম বর্মন। এবার আসি, হেমন্ত মুখোপাধ্যায় মন্দিরে যাওয়া বা পুজো করাটা এটা করতেন না, কিন্তু মনোচিত্র হিলারে যখন তিনি গান গিয়েছিলেন তার একটা অভিজ্ঞতা হয়েছিল, তিনি সেটা জানিয়েছিলেন। সেই অভিজ্ঞতাটা হচ্ছে, তিনি যখন পথের ক্লান্তি ভুলে গানটি গাইছেন তখন তার যেন বারবার মনে হচ্ছে মা এসে সামনে দাঁড়াচ্ছে, এবং যতবারই তিনি মা এসে সামনে দাঁড়াচ্ছেন ততবারই উনি বলছেন বড় কবে শীতল হব। এইভাবেই তার সেই গানের সময়টা কাটলো। এরপরে চলে যাব 1958 সালে।
তারও আগে বলি 1980 সালে তার কাছ থেকে আমরা শেষ ভালো রবীন্দ্রসঙ্গীত পেয়েছিলাম। আপনাদের সবাই মনে আছে, দাদার কীর্তি চরণ ধরিতে দিও, অসাধারণ গান। এরপরে 1958 সালে যাব, যখন নচিকেতা ঘোষ ইন্দ্রাণী বলে একটি ছবি ছিল, তার গানে রেকর্ড করতে বম্বেতে গেছেন এবং সেখানে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে উঠেছেন, কারণ হেমন্ত মুখোপাধ্যায় তখন ভীষণভাবে ব্যস্ত। তো যাই হোক, সন্ধ্যেবেলায় গানের তালিম হলো এবং দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। কিন্তু শোয়ার আগে নচিকেতা ঘোষ বললেন, হেমন্তবাবু, আজ রাতে কিন্তু আর কোথাও ফাংশন করতে যাবেন না, কালকে সকালে আপনার ফ্রেশ কণ্ঠস্বরটা আমার চাই। যথারীতি দুজনেই শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। সকালবেলায় নচিকেতা ঘোষের ঘুম যখন ভাঙলো, তখন দেখলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের বিছানাটা নিপাট করে পাতা এবং তিনি তখন বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোচ্ছেন। এবং তারপরে রেকর্ডে যাওয়া, রেকর্ডিং হলো, অসাধারণ রেকর্ডিং হলো, প্রত্যেকে খুব খুশি। রেকর্ডিং রুম থেকে বেরিয়ে গাড়িতে করে আসছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ। হেমন্তবাবু হাসতে হাসতে বললেন, নচিকেতা বাবু, আপনি কাল ঘুমিয়ে পড়ার পর আমি রাতে দুটো অনুষ্ঠান করে দিচ্ছি। এই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। এরপর চলিয়ে, আচ্ছা, যে দুটি গান রেকর্ড করেছেন, একটি হচ্ছে সূর্য ডোবার পাড়া, 2 নম্বর গানটি হচ্ছে নীল ছোট ছোট খুবই। এরপরে আপনাদের কাছে আরেকটি গল্প নিয়ে যাই। তখন গান রেকর্ডে সন্তোষ সেনগুপ্ত রবীন্দ্রনাথের বিভিন্ন গীতিনাট্যের উপর কাজ করছেন। তো উনি বাল্মীকির প্রতিবাদী করলেন, এটা ঠিক করেন একদিকে সুচিতা মিত্র আর একদিকে হেমন্ত মুখোপাধ্যায়। যথারীতি হেমন্ত মুখোপাধ্যায়কে যখন জানালেন যেটা করতে হবে, উনি বললেন যে আমার পক্ষে সম্ভব হবে না, আমি বাল্মীকি প্রতিবাদ দেখিও নি, জানিও না, আর তাছাড়া আমি বর্ণাতে খুব ব্যস্ত। যাই হোক, অনেক উপলব্ধের পর উনি রাজি হয়েছেন, বলে আমি যাবো, আমি একদিনের মধ্যে রেকর্ডিং করবো, করে তারপর দিন বিকালে ফ্লাইটে আমি ফিরে আসবো। সন্তোষ সেনগুপ্ত তাতেই রাজি। এয়ারপোর্ট থেকে সোজা রেকর্ডিং রুম, সেই রেকর্ডিং রুমে এসে তার তালিম, তার মহড়া, তার রেকর্ডিং সবকিছু হলো। তারপর দিন তিনি বিকালে ফ্লাইটে যথারীতি বোম্বাইতে চলে গেলেন। কটা গান আন্দাজ করতে পারেন? বলুন, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত শোনেন, দেখেন 18টি গান রেকর্ড, 18টি গান করা কিন্তু 4টি গানের কথা না। এবার চলে যাব 2000 সালে, শেষ গল্প এটি। 2000 সালে একটি ক্যাসেট বেরিয়েছিল, নামটা হচ্ছে প্রথম প্রদীপ। সেই প্রথম প্রদীপে হেমন্ত মুখোপাধ্যায়ের 12টি গান ছিল। সেই 12টি গানের মধ্যে, এবং এই ক্যাসেটটি উদ্বোধন করেছেন স্বয়ং মান্না দে। সেই 12টি গানের মধ্যে 4টি গান ছিল, যে 4টি গান রবীন্দ্রনাথের বাণীতে হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন। আমরা সবাই জানি পঙ্কজ মল্লিক দিনের সাথে গানের দেশে গিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় 4টি গানে সুর দিয়েছিলেন। এবং এখানে 4টি গান সেটা আপনাদের শুনিয়ে দিব। 4টি গান: গগন ভরিলে তোমারে ধরিলে কেবা, শুকতারার প্রথম প্রদীপ হাতে, বাদল বেলায় গৃহকোণে, পূর্ণ হয়েছে বিচ্ছেদ জবে, এবং দিনের শেষে ঘুমাইতেছে। এটা পঙ্কজ মল্লিকের সুর, পরে উনি রিমিক্স করে গিয়েছিলেন। আর যে গানটা আপনাদের শোনাবো, সেটি অবশ্যই এমন একটি গান আমাদের মনের ভেতরে হৃদয়ে গেঁথে গেছে, আমার গানের স্বরলিপি লেখা হবে। এই গানটি কেন শোনাচ্ছি, আজকে এত আমাদের সময় কম, আপনাদের সঙ্গে বিস্তার করতে পারছি না, আমি নিজেও খুব তাড়াতাড়ি বলছি। এই গানটির সম্বন্ধে হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন, যখন নচিকেতা ঘোষের এই সুরে এই গানটি হয়, হরিভূষণের কথায়, তো এই গানটি তখন একটা স্লোগান হয়ে গেছিল। বলছে এই গানের যে বাণী, সেটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছিল। এবং এই গানটি লিখে গৌরীভূষণ রবীন্দ্রনাথ সেই সময় এটি কবিখ্যাতি পেয়েছিলেন। তাহলে শুনতে থাকুন। আমার গানের স্বরলিপি লেখা হবে 1958 সালে গৌরীভূষণ মজুমদারের কথা ও নচিকেতা ঘোষের সুরে এই গানটি লেখা। শুনুন, আমার গানের স্বরলিপি লেখা হবে। আপনাদের নিয়ে যাচ্ছি, যদি থাকেন অবশ্যই শেষ পর্যন্ত বাড়িতে মনের একটা, কি বলবো, একটা আনন্দ দিয়ে যেতে পারবে। আমরা যে কদিন আছে আমরা ভালো থেকে তুমি শুনো
গাভীরে তবু আমার গানে স্বরলিপি লেখার অসধের ছায়ে মাঠের প্রান্তে দূরে রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে আমার গান খোঁজো তুমি তারি মিলে আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো আমি যদি আর তাই আসি ফিরে ঝরা পাতাবে মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে পরাণ ঝরান স্বপ্ন ভরানো বনে ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে আমার গান খোঁজো তুমি তারি মিলে আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি ভাবিরে তবু আমার গানে স্মরণীতি লেখার এই রেকর্ড কি এই যন্ত্রটিকে বাজাবার কি কোনো বিশেষ কারণ ছিল? মানে আমরা এটা একটু জানি না। এইটা আমাদের রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো আমাদের দিয়েছেন সহৃদয় কৃষ্ণ। আপনি তো আপনি জানেন, এটা আমরা জানি যে আমাদের 4000 রেকর্ড আছে। তার সঙ্গে যে ব্রাহ্মণ প্রেয়ারটা সেগুলো তারা দিয়েছে। আমরা আমাদের অতীতকে ভুলতে চাই না। সেই অতীতে যে আমাদের মানে রেকর্ড আছে, নাওফোন আছে, তার টিম জোগাড় করা ইত্যাদি করে আমরা আমাদের গানগুলো শোনাচ্ছি। মানে এই রেকর্ডে ওই প্লেয়ারটাও চলতে পারতো, মানে আমাদের না, দুটোর মধ্যে যেখানে আমাদের সুবিধা আমি জানি কিউরেটার সেইভাবে উনি মানে পারেন। খালি আপনাদের এই জিনিসটা বাজিয়ে কেমন আপনাদের লাগে সেইটা জানার সেগুলি শোনানো যায়। আর কিছু খুব ভালো, কিন্তু আমরা একটু প্লেয়ারটা সম্বন্ধে না, জানতে এই- চাই। হ্যাঁ। এই প্লেয়ারে খালি আপনার এই জিনিসটা চলবে, যেটা আমি এখন বাজাবো বা কোনটা বাজালাম, এইটা কিন্তু বললো কিন্তু এই আপনার আর কি স্টাইলাস পাওয়া যায়? স্টাইলাস পাওয়া যায় না এখন পিন স্টাইলাস পাওয়া যায় না? না। এই রেকর্ড বাজাতে গেলে আমার এই জিনিস বলছিলাম না, আগে দুটো 78 জোগাড় করেছে। ওই প্লেয়ারেও দুশো। এইটা আপনার এই প্লেয়ারও চলবে, এই প্লেয়ারও চলবে, এইটে এই প্লেয়ারও চলবে, এইটে এই প্লেয়ারে না, চলবে। ওটা আমি জানি। আচ্ছা, যাই হোক, এটা যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে দয়া করে পরে আসবেন। আপনারা তো জানেন আমি একটু দেরিতে যাচ্ছি, ফলে কি আমাকে একটু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলতে হচ্ছে। এই জলের ছিটা আপনাদেরও লাগবে যদি বেশি কথা বলেন। চলে যাবো পরের গানে। আপনাদের নিয়ে যাব ঠাকুরিয়াতে। সেই ঠাকুরিয়ার বাড়িতে ছোটবেলাতে একটা উঠোন ছিল। সেই উঠোনে বাড়ির ছেলেমেয়েরা বাড়ির পুরনো শাড়ি বা নতুন শাড়ি দিয়ে একটা স্টেজ বানাতো। সেই স্টেজেতে তারা নাচ গান আবৃত্তি যেমন অভিনয় যে যেমন পারত করতো, তা সেখানে একটি ছোট্ট মেয়ে, তার নাম সন্ধ্যাতে, সেও গান গাইতো তার বাবার কাছে শেখা। ওই কৃষ্ণ কোথা মন প্রাণেশ্বর। তার কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই শিল্পী মির্জা ধীরেন্দ্রনাথের হাত ধরে গানের জগতে আসে 1943 সালে। অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে প্রথম হয়েছে। তার 3 বছরের পরে গীতশ্রী পরীক্ষাতেও তিনি প্রথম হন, তখন তার 15 বছর পূর্ণ হয়নি।
এবং এই গীতশ্রী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি যে শংসাপত্রটি পেয়েছিলেন সেটি সোনায় বাঁধিয়ে রাখার মতো একটি শংসাপত্র, যেখানে সেই শংসাপত্র সই করেছিলেন রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, ওস্তাদ বারেকালাম আলী, এবং সেই সঙ্গে আমাদের আরো একজন ছিলেন জাভেদ খান, আলাউদ্দিন খান এবং জাভেদ খান সেই সময় বিখ্যাত গায়ক। এবার চলে আসছি 1958 সালে, সেই ঢাকুরিয়ার সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে আমাদের দুজন তখনকার দিনে অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি, একজন হচ্ছেন গৌরী প্রসন্ন এবং সন্তোষ মুখোপাধ্যায়। এরা দুজনে গিয়ে লঘু উচ্চাঙ্গ সঙ্গীতের দুটি গান তৈরি করবেন ওনার বাড়িতে বসেই। এক বেলায় সেই দুটি গান তারা তৈরি করলেন এবং সেই দুটি গান তার যে দুটি গান তার মধ্যে একটি গান আপনাদের আমরা শোনাবো, সেটি হচ্ছে পথ ছাড়ো বসা। সেদিনের সেই দুটি গানের একটি গান আমরা আপনাদের শোনাচ্ছি। এবং সেই সঙ্গে এটাও জানিয়ে দিই যে সন্ধ্যা মুখোপাধ্যায় সারা জীবন অন্যের সুরে গান গেয়েছেন, কিন্তু সারা জীবনে কোনো গানে সুর দেননি। একটি মাত্র গানটি আপনারা সবাই জানেন, ঝরা পাতা ঝড়কে দেখে। আশা করি এই গানটা আপনাদের সকলের মনে আছে। যে তথ্যগুলো দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে বিস্তার করি, সেই বিস্তারটা এখন থেকে নিস্তার পেতে ভালো হয়। আমি চেষ্টা করছি আপনাদের একটা তথ্য দিই। এই সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়ে যান একটু খাচ্ছি বা এসে খাচ্ছি 30, 40, 50 তিনটে দশক হাজরা রোড, কালীঘাটের কাছে হাজরা রোড এবং যদু ভট্টাচার্য লেনে ক্রসিংয়ে একটা ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটে এই 3 দশক ধরে বম্বের বিখ্যাত মানুষটা ছিলেন। আপনারা জানেন না জানি না, বলবো আন্দাজ করতে পারবেন? বলো না। পৃথ্বীরাজ কাপুর, রাজ কাপুর সেখানে নার্গিস আসতেন। আর 1938 সালে এই বাড়িতে শশী কাপুরের জন্য। এই তথ্যটা অনেককেই শোনাতে পারবেন, এটা পুস্তক থেকে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা চলে যাই গানে। এই গানটি হচ্ছে পথ ছাড়ো বসা। আরেকটি কথা বলে দিই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম 4 অক্টোবর 1931, প্রয়াণ 15 ফেব্রুয়ারি 2022। সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকর একই বছরে প্রয়াত হয়েছিলেন, 9 দিনের তফাতে। 6 ফেব্রুয়ারি 2022 লতা মঙ্গেশকরের প্রয়াণ ঘটে, তারই 9 দিন বাদে 15 ফেব্রুয়ারি 2022 সন্ধ্যা মুখোপাধ্যায় চলে যায়। এই তথ্য দিয়ে পরের গানে চলে আসছি, শুনতে থাকুন। শেষ পর্যন্ত গেলে প্রাইজ আছে, সেটা এখন বলছি না। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর। এমন করে তুমি আঁচল ধরো না, এমন করে তুমি আঁচল ধরো না শ্যাম। এখন যে শেষ রাত হয়ে যাবে ভোর। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মোর।
কবিতা পথ ছাড়ো গো সম কথা পথ ছাড়ো গো সম কথা রাখো পরে কিন্তু চলে আসছি এবারে শিল্পী গীতা দত্ত। তার আগে বলি, এইসব গান শোনাবার আগে আমরা অনেক মানুষকে অনুরোধ করেছিলাম আপনারা আমাদের গানের অনুরোধ পাঠাবেন। একজন পাঠিয়েছিলেন, তিনি হাস্যকৌতুক বাজার রায় গণমাধ্যমের অনুষ্ঠান শুনতে চেয়েছেন। অবশ্যই তাকে শোনাবো। এই অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই বার্তা চলে যাচ্ছে অনলাইনে, সেটা তারা শুনতে পারেন। আরো একজন পাঠিয়েছিলেন অমিতাভ বাগচিমুদা, তিনি অনুরোধ পাঠিয়েছেন, কিন্তু অনুরোধের বোঝাটা বড্ড বড়, 42টি গান। তো এখন আমার মনে হয় উনি সবার হয়ে আমাদের অনুরোধ করেছিলেন, কিন্তু ওনার যে গানগুলো আমরা তো চিত্রগীতি আর শোনাচ্ছি না, বেসিক রেকর্ড শোনাচ্ছি, তার গান অনেকগুলো গানের মধ্যে যেগুলো উনি বেসিক গান আমাদের দিয়েছিলেন তার একটি এই মুহূর্তে নেই। তবে উনি যদি এখন নাও বসে থাকেন, যদি ঘর থেকে এই অনুষ্ঠান দেখেন, তার জন্য প্রাইজটা নিশ্চয়ই দেব। চলুন এবার গীতা দত্তের জন্ম 23/11/1930, প্রয়াণ 20/7/1952। বাংলাদেশের ফরিদপুরের এক জমিদার পরিবারে জন্ম গীতার ঘোষ রায়চৌধুরী। সম্ভবত 1950 সালে দাদা মুকুল রায়ের হাত ধরে তার গানের জগতে আসা। তার প্রথম গানটি ছিল আমি চার দিবে ওই জন্ম তুমি যে আমার। এই গানটি পরে 1958 সালের হারানোর ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথা তুমি যে আমার তুমি যে আমার, এই গানটি গেয়েছিলেন। আর 1960 সালে অস্ট্রেলিয়ার ছবিতে গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও অমল মুখোপাধ্যায়ের সুরে সেই বিখ্যাত গান এই সুন্দর সন্ন্যাসী সমাজে। আজও আপনারা নিশ্চয়ই গানটি শুনে রিমেকও করেছেন অনেকে, এই রিমেক করেও অনেকে এখন মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন। এবার চলে আসছে আরেকটু পরে 1959 সালে অনুপ চট্টোপাধ্যায়ের কথার গান ঘোষের সুরে তিনি ওই সুর ভরা নির্মায় গানটি রেকর্ড করেন। এরপরে আসে তার জীবনের বিষাদের দিনগুলো। তিনি 1953 সালে গুরুদাসকে প্রেম করে বিয়ে করছিলেন। সেই প্রেমের 8 বছরের মধ্যে শেষ হয়ে যায়, কারণ 1962 সালে গুরুদাস তার উপর কিছু শর্ত আরোপ করেছিলেন। তাতে তিনি হতাশাগ্রস্ত হয়ে সুরাসক্ত হয়ে পড়েন, স্বামী থেকে আলাদা হয়ে যান এবং তার থেকে যে কথাটি প্রযোজ্য সুন্দর স্বপ্না দ্বীপ হয়ে এর নদীতে তিনি অকালে চলে যায়। ওই সুন্দর Thank you.
পরের গানটি শুনি শেষের পর্যায়ে চলে যাবে, একেবারে শেষের পর্যায়ে অডিও ভিশুয়াল পর্বে। তার আগে বলি, যার গানটি শোনাতে যাচ্ছি তার পিতা প্রেসিডেন্স কলেজের অধ্যাপক মন্ত্রী গোপাল বন্দ্যোপাধ্যায় গান শিখতেন প্রসার খালিদা বাদল খারাপ আছে। ছোট্ট মেয়ে বাবার গানের উদ্দীষ্ট একদিন তারা তবে যাচ্ছে দেখি বাবা তাকে বললেন তুই আমি গান শিখে শুনি, তার বাবা থেকে অডিও শুনিয়েছিলেন। এরপরে স্বাধীনতা প্রাক্কালে পানির গান ছিল সঙ্গীত সম্মেলনে গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম হয়েছিলেন ভজন, রবীন্দ্রসঙ্গীত এবং সেই সময় বিচারক ছিলেন অনুপম ঘটক, জন্ময় মিত্র এবং অপরেশ লাহিড়ী ঘটক সঙ্গীত। ইনি বলেন আলপনা বন্দ্যোপাধ্যায়, যার আশাতে ছিল 14ই মার্চ 1934 চলে যাওয়া 24শে ফেব্রুয়ারি 2009। যে গানটি শোনাবো সেটি রবীন্দ্রনাথের ছড়ায় ও নচিকেতার ঘোষের সুরে তার বিখ্যাত গান মাটি শোনাবো। যে তার আগে আরেকটা তথ্য আপনাদের দিই, অবিশ্বাস্য হলো কিন্তু সত্যি। পার্কশিটের টিঙ্কার্স হয়তো নাম জানি যে গান হয়। আমরা অল্প বয়সে মাথাটা যখন একটু খারাপ ছিল তখন দিয়েছি, দেখেছি তখন অনেক অ্যাংলো আসতে পারে গান টান হতো, সেখানে কারা গান গিয়েছিলেন ভাই শুনে যাবেন। একজন হচ্ছেন আলপনা বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন সুপ্রভাত ঘোষ, পরবর্তীকালে সুপ্রভাত সরকার, এবং যেখানে পরবর্তীকালে স্টাফ আর্টিস্ট হিসাবে গান গিয়েছেন উষা উদ্দু। এই গানকে গান সমর্থ আসেন শুনতে থাকেন। আটটিমা টিম টিম পরে আসবো অপ্রিয় বিশ্ব।
এর অনুষ্ঠানটিতে যাব তার আগে বলি আপনারা এই মুহূর্তে ভাবে আছেন। আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা দুটি গান আমাদেরকে বাদ দিয়ে দিতে হলো এবং সময়ের অভাবে বুঝতেই পারছেন আমরা আপনাদের কাছে পরে যে গানটি নিয়ে আসছি তার আগে শুধু একটা কথাই বলি, আমাদের যে পরিশ্রম যে ভাবনা চিন্তা নিয়ে আমরা এগিয়েছিলাম, আমরা তিনটে অনুষ্ঠান করেছি। প্রত্যেক অনুষ্ঠান করতে গিয়ে একজন সঞ্চালক, পরিবেশক বা পরিচালনা করার ক্ষেত্রে যেগুলো দেখছি সেটা খুব একটা আশা করবো না। হয়তো আগামী দিনে আমি নিজেও এখান থেকে সরে যেতে পারি, এটা কোনো নিরাশ হওয়ার কথা নয়, কারণ আপনারা আমাদের শ্রোতা। তাই আপনাদের বলছি আপনারা আমাদের ওয়েবসাইটে আপনারা বলে দিন যাবেন, ওয়েবসাইটে গিয়ে আমাদের যে গানের লিস্ট আছে সেসব গানগুলো কিন্তু দেখুন। পরবর্তীকালে যদি কখনো কোনোদিন আবার বা এরপরে দেখে তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তার আগে শুধু আপনাদের অনুরোধ করবো, আজকের এই অনুষ্ঠান এটা একজন সঞ্চালক বা পরিবেশক হিসাবে বলবো আপনাদের অনুমতি দেওয়া শিল্পী মানবীয় মুখোপাধ্যায়, জন্ম 11ই আগস্ট 1929, প্রয়াণ 1993। সালটি 1957 সালে 30 জুলাই রেডিওতে মানবীয় মুখোপাধ্যায়ের অনুষ্ঠান রয়েছে 3টি পর্বে। তো প্রথম দুটি পর্ব অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও শিল্পীকে থাকতে হয়েছে, কারণ তখন রেডিও স্টেশনটি ছিল একই রাজশাহী দেশে এবং সেইখানে যে অনুষ্ঠান হতো তখন যেহেতু লাইভ রেকর্ডিং হতো, শিল্পীদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত রেডিও স্টেশন ফেলে দিতে হতো। তা দুটি গানের অনুষ্ঠানে হয়ে যাওয়ার পর মানবেন্দ্র থাকে অনেক সময়, তো কি বলবেন, তা উনি ছাদে যাচ্ছেন, সঙ্গে ওনার অন্তরঙ্গ বন্ধু শ্যামল গুপ্ত, সরি, তো যখন ছাদে গেছেন শ্যামল গুপ্তকে নিয়ে বলেন চল, তো শ্যামল গুপ্তের হাতে একটি খাতা ছিল, তা উনি ছাদে উঠে একটু লিখতে আরম্ভ করলেন। তো লেখাটি শেষ হলে মানবেন্দ্র বলল কি লিখছিস? তখন বললেন যে এই গানটা লিখেছি। বলে কি গান? মানবেন্দ্র বললেন যে আমি এতকে তোমায় ভালোবেসেছি। তারও আগে বলি, আমাদের যে 42টি গানের অনুরোধ করেছেন তার মধ্যে এই গানটি ছিল। তাতে কিছু দিতে পারবো না এই ভাবনা থেকে আমাকে এই গানের অভিনয়টা তৈরি করতে হচ্ছে। আমার সঙ্গে শুভশ্রী ছিল ও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। এবার বলি, যখন গানটি দেওয়া হলো তখন মানবেন্দ্র বলে এই মুহূর্তে আমি গানটি শুরু করবো, এবং শুরু করে দুজনে নেমে রেকর্ডিং রুমে। যেহেতু অনেকটা সময় ছিল, নিয়ে তারা এই গানটি রেকর্ডিং করে সেই রাতে গানটিকে তৈরি করে সেই রাতে মিউজিশিয়ানদের নিয়ে 3টি প্রায় 15 সময় সেই গানের অনুষ্ঠানে আপনি গানটি পরিবেশন করেন। যখনই পরিবেশন করবেন তারপরে বেতার কেন্দ্রে রেডিও স্টেশন মোহন ফোন, এই মোহন ফোন, এবং সেই সময় যখন এই গানটি লেখা হয় এবং গানটি শেষ হয়, সুর হয়, তখন শ্যামল গুপ্ত এবং মানবীয় দুজনকে জড়িয়ে করে এবং ঝরঝর করে কাঁদছে। তো সেই যে গান, সেই গানে আজকে আমরা অনেক বিষয় বার করে আপনাদের শুনেছি। আজকে শেষের গান আমি এত যে তোমায় ভালোবেসেছি, এর থেকে বোধ হয় হৃদয় ছুঁয়ে যায়। আমার তো মনে হয় না কিছু আছে, একটা অপূর্ব।
তোমার কাজল চোখে জেগতি তোমার ঘরে যে আসে তোমার কাজল চোখে জেগতি ছাড়া তোমার ঘরে যে হাসি তারা বলছি অনুরোধ আগেই বলছিলাম আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই দিয়ে দেবেন।
আর যে গানটাকে শেষ করলাম সেখান থেকে একজন সঞ্চালক হিসাবে, পরিচালক হিসাবে আমার খালি ওই আমি জায়গাটা আমরা আপনাদেরকে এত ভালোবেসেছিলাম বা আজও পাচ্ছি, এবং সেই ভালোবাসাকে নিয়ে আমরা বারবার আপনাদের হৃদয়ে পড়াটা করে ভালো গান শোনাচ্ছেন। সেই চেষ্টাটা আমরা জারি রেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পরিস্থিতি আমাদের সেটা হতে দিল না। এবং আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে, আমি না থেকে একদিন থাকবে, চলবন্ত ব্যাপারটা। আর আপনারা আমাদের সাথে থাকুন, আগামী দিনে আবার আপনাদের গান শোনাবো। এটা আমাদের বার্তা চলে যাবে ফেসবুকে, আর আমাদের ওয়েবসাইটে। আপনাদের যা অভিমত দেবেন সেটিও আমাদের ফেসবুকে কিছু চলে যাচ্ছে, আপনি দেখে নিতে পারেন। আমার সঙ্গে ছিল চন্দন, সঙ্গে ছিল সবুজ সিং, লালটু। সকলের কাছে শুভরাত্রি জানিয়ে বিদায় নিই। ত্রুটির জন্য দায়টা আমার, আমি সেই দায় গ্রহণ করি। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।